বিএনপি ক্ষমতায় গেলে ভারতের দাদাগিরি বন্ধে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, গঙ্গা ও ফারাক্কা ব্যারেজের বিষয়ের পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধে জোর দেয়া হবে। মির্জা ফখরুল বলেন, ভারত প্রতিবেশী দেশ, ইচ্ছে করলেই বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারে। এর আগে রাজশাহীতে এক পথসভায় তিনি বলেন, একটা দল বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। এজন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। পানির বিশ্বাস, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেড ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ আমরা চাই। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর ক্ষমতায় গিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ ৬ দফা দাবিতে মহাসম্মেলন করে আন্তর্জাতিক খতমে নবুয়াত। অংশগ্রহণ করেন সর্বস্তরের ওলামা ইকরাম ও ইসলামী সংগঠনগুলোর শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। দাবির প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান সমাবেশে আগতরা। আমি হলো শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে করে ছাড়বো ইনশাআল্লাহ। বক্তব্য রাখেন পাকিস্তান সহ বিভিন্ন দেশের ইসলামী বক্তারা। একাত্মতা প্রকাশ করে অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে ইসলামের মর্যাদা রক্ষার দাবি জানান তারা। সমাবেশে বক্তারা বলেন, সরকার পদক্ষেপ না নিলে পরবর্তী আন্দোলন হবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার আন্দোলন। আজকে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাস করবেন, এটা আমাদের এই সরাসরি উদ্যমের কাছে দাবি থাকবে। দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার ৫ মের মতো ঢাকা অবরোধ করতে হবে, ঢাকা অবরোধ করতে হবে। মহাসমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তাদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না। কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের আমির মাওলানা আব্দুল হামিদ বলেন, ক্ষমতায় গিয়ে কাদিয়ানীদের নিষিদ্ধ না করলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সরকার দাবি আদায় না হলে আগামী বছর কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2014, 18, 24-এর মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকাল 9টায় খুলনা 0 পয়েন্টে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধন শেষে এক পথসভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, যারা অতীতে ঘের দখল করেছে, মন্দির ভেঙেছে, এবার জনগণ তাদের প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে। সেই সাথে শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ নিয়েছে দেশের মানুষ। জামায়াত সেক্রেটারি আরও বলেন, বিগত সব শাসনামলেই দুর্নীতি ও লুটপাট হয়েছে, তবে ক্ষুধা দারিদ্র্য দূর হয়নি। অন্ন, বস্ত্র, বাসস্থানেরও ব্যবস্থা করা হয়নি। মিয়া গোলাম পরোয়ার বলেন, মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালিত হলে দেশে শান্তি সম্ভব নয়, এটাই প্রমাণিত হয়েছে। এ কারণে আগামীতে কুরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র গড়ার আহ্বান জানান তিনি। আগামী নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ করার জন্য আমরা সরকারের কাছে ব্যাপকভাবে দাবি করেছি। ইলেকশন কমিশনে আমরা অনেক পরামর্শ দিয়ে এসেছি। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনে আপত্তি বিএনপির, তবে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা মনে করেন বিএনপি ক্ষমতায় গেলে অনিশ্চিত হয়ে পড়তে পারে উচ্চকক্ষে পিআর। রাজনৈতিক বিশ্লেষক মনে করেন সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী দলের নতুন করে ভাবার সুযোগ থাকবে, তাই বিষয়টি নির্ভর করছে বিজয়ী দলের সদিচ্ছার উপর।
জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘদিনের আলোচনা শেষে 17 অক্টোবর স্বাক্ষর হয় জুলাই জাতীয় সনদ। তবে বাস্তবায়ন প্রক্রিয়ায় গণভোটের দিনক্ষণ সহ বেশ কিছু বিষয়ে ভিন্নমত রাজনৈতিক দলগুলোর। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গ্যাজেট প্রকাশ করা হয়। এতে বলা হয়, সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট। গণভোটের 4টি বিষয়ে একটিতে বলা হয়, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং উচ্চকক্ষ গঠিত হবে জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে। এতে আপত্তি আছে বিএনপির। শুধু উচ্চকক্ষ গঠিত হবে, 100 সদস্য নিয়ে গঠিত হবে, কিন্তু সেটা ভোটের অনুপাতে হবে নাকি আসনের অনুপাতে হবে সে বিষয়ে ভিন্নমত আছে। যারা ভিন্নমত এবং নোট অফ ডিসিশন দিয়েছেন তারা যদি নির্বাচনী ইশতেহারে, দলের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়, তাহলে তারা সেইভাবে ব্যবস্থা নিতে পারবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহাসচিব সাইফুল হক মনে করেন, বিএনপি ক্ষমতায় গেলে উচ্চকক্ষে পিআর অনিশ্চিত হয়ে পড়বে। না যদি জয়যুক্ত হয় তাহলে তো সেটা আমাদের জুলাই অভ্যুত্থান, আমাদের অভ্যুত্থানকারী রাজনৈতিক দল, জনগণ, জুলাই সনদ, গণভোট, এটা তো একটা বড় একটা রাজনৈতিক বিপর্যয়। বিএনপি আগামী পার্লামেন্টে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তাদের তো আগেই তাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেখানে তারা পিআরে যেতেও পারেন, নাও যেতে পারেন। বিশ্লেষকরা মনে করেন, এখন যেভাবে গণভোটের আয়োজন সেখানে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা নেই। তবে 1/3 আসনে জয়ী দলের কাছে নতুন করে ভাববার সুযোগ থাকবে। এখন যেই শর্ত দিয়ে ইলেকশনের আয়োজন করা হয়েছে, এতে কিন্তু নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা নাই। নোট অফ ডিসেন্টের কার্যকারিতা বলার জন্য যে কোনো একটা দলকে কমপক্ষে 50% +1 এই ফর্মুলায় জিততে হবে। রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে রাজনৈতিক দলগুলো ঐকমত্যের সামাজিক চুক্তির বাস্তবায়ন নির্ভর করবে জয়ী দলের প্রতিশ্রুতি বাস্তবায়নে সদিচ্ছার উপর, বলছেন বিশ্লেষকরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 17 নভেম্বর শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রায় ঘিরে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এর আগেই লটারির মাধ্যমে প্রশাসন আবারও ঢেলে সাজানো হবে। নির্বাচন ঘিরে 9 দিনের জন্য বিশেষ প্রস্তুতি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর। ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর যাত্রাবাড়ির 62 ও 63 নম্বর ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালানো হয়েছে। সকালে এই কার্যক্রম পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় দক্ষিণ সিটির প্রশাসক মাহমুদুল হাসান জানান, এলাকার ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক নয়, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে মশা নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, ডেঙ্গু মশার বিস্তার রোধে জরিমানা কোনো সমাধান নয়, বরং সচেতনতা জরুরি। এডিস মশার লার্ভা ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে জানান তিনি। এরই অংশ হিসেবে সকালের অভিযানে অংশ নেয় 400 পরিচ্ছন্ন কর্মী। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাল ও নর্দমাগুলো পরিষ্কারে নিয়মিত অভিযান চলবে বলেও জানান প্রশাসক মাহমুদুল হাসান। এখন থেকে আমাদের যে কর্মী বাহিনী রয়েছে, আমাদের প্রতিনিধিরা রয়েছে, অঞ্চলে যারা কাজ করছে, তারা আপনাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যাটা শুনবে এবং আপনাদেরকেও কিছু পরামর্শ দিবে। এবং আপনারাও চেষ্টা করবেন এলাকায় প্রতিটা মার্কেট প্লেস, প্রতিটা পাড়া মহল্লায় এই বিষয়গুলো, বিশেষ করে তরুণ সমাজকে সম্পৃক্ত করে একটু ক্যাম্পেইন করতে। এদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে। এই 5 জনই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে 331 জনের মৃত্যু হল। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, এই রোগে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 792 জন। নতুন রোগীদের মধ্যে 36% নারী এবং 64% পুরুষ। এ নিয়ে জানুয়ারি থেকে এখনো পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগী 83,858 জন। এদিকে গত একদিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে 783 জন, আর জানুয়ারি থেকে এখনো পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে 80,243 জন। রাজধানীতে শতাধিক খাস পুকুর থাকলে অধিকাংশেরই অস্তিত্ব নেই। এমন 44টি জলাশয় সংস্কারের কাজ শুরু করেছে সরকার। এগুলো পুনঃখনন করে মাছ চাষের উপযোগী এবং সীমানা নির্ধারণ করে ওয়াকওয়ে তৈরি করা হবে। সকালে কেরানীগঞ্জে পরিবেশ, বন ও পানি উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এই কর্মসূচির উদ্বোধনে বলেন, টেকসই পরিবেশ নিশ্চিতে জলাশয় সংরক্ষণের বিকল্প নেই।
দেখে বোঝার উপায় নেই যে একসময় এটি ছিল পুকুর। কেরানীগঞ্জের আটি দাড়িপাড়া এলাকার পুকুরটি এখন আবর্জনা স্তূপ। পলিথিন ব্যাগ, বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলায় পরিণত হয়েছে ভাগাড়ে। জেলা প্রশাসকের তালিকায় এটি খাসপুকুর। সরকারি খতিয়ান অনুযায়ী ঢাকায় এমন ১১৩টি খাসপুকুর রয়েছে। এর মধ্যে ৪৪টি প্রথম পর্যায়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার দাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাস জলাশয় সংস্কার কাজের উদ্বোধনে বক্তারা বলেন, রাজধানীর পুকুর জলাশয় সীমানা নির্ধারণ, দখলদারদের উচ্ছেদ করে পুনঃখনন ও পাড় বাঁধাই করবে সরকার। হাঁটা চলার জন্য ওয়াকওয়ে এবং বৃক্ষরোপণের পরিকল্পনা জেলা প্রশাসনের। বিভিন্ন শিল্প কারখানার যে বর্জ্য অবাধে খালের মধ্যে ফেলে দিচ্ছে, আমরা কিন্তু কেউ এটার প্রতিবাদও করি। আমার মনে হয় আমাদের স্বার্থে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমাদেরকে কথা বলতে হবে। ইজারা দিতে পেরেছি 15টি এবং ইজারা বহির্ভূত পুকুরই আমাদের বেশি। কেন দিতে পারছি না? কারণ এই পুকুরগুলোতে পানি থাকে না, কচুরিপানায় ভরা, কোনো পুকুরের চেহারা দেখে চেনাও যায় না, তো এখানে মৎস্য চাষ তো দূরের কথা। সুতরাং আমাদের টার্গেট হচ্ছে ইজারা দেওয়া হচ্ছে না, মৎস্য চাষ করা যায় না, এই পুকুরগুলোকে প্রথম পর্যায়ে এরকম 44টা পুকুর আমরা সিলেক্ট করেছি। পরিবেশ, বন ও পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, খাস জলাশয়গুলো উচ্চ মূল্যে ইজারা দেওয়া হয়। এতে মাছ চাষ করতে পারে না প্রকৃত মৎস্যজীবীরা। প্রকৃত মৎস্যজীবীরা কি ইজারা মূল্য দিয়ে খাল এগুলো ইজারা নিতে পারে? সেটা তো একটু চিন্তা করে দেখার ব্যাপার আছে। এবং এই জন্যই কিন্তু প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা, প্রকৃত মৎস্যজীবীরাই যেন এই খালগুলো পায়, সেটাই আসলে আমাদের দেখবার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। ঢাকা জেলার বাইরেও উপজেলা পর্যায়ে আরও 137টি খাল আছে। দ্রুত এসব জলাশয় দখলদারদের কাছ থেকে উদ্ধার করে খনন ও সংস্কারের তাগিদ পরিবেশবিদদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হুইসেল বাজিয়ে আবারও ঢাকা বরিশাল নৌপথে চলবে প্যাডেল স্টিমার পিএস মাহসুদ। 21শে নভেম্বর পর্যটক নিয়ে চলাচল শুরু করবে শতবর্ষের এই নৌযান। কর্তৃপক্ষ বলছে, ট্যুর অপারেটর গ্রুপের তত্ত্বাবধানে সপ্তাহে 2 দিন চলবে এই স্টিমার। প্রথম শ্রেণীর কেবিন 6000, দ্বিতীয় শ্রেণী 4500 আর চেয়ারের যাত্রীর ভাড়া 2000 টাকা করার প্রস্তাব হয়েছে। নদীর সঙ্গে দেশের মানুষের গভীর মিতালি। নদীকেন্দ্রিক জীবন, জীবিকা, সংস্কৃতি সবই আবহমান বাংলার অংশ। ঢাকা থেকে বরিশাল দীর্ঘ নদীপথে বুড়িগঙ্গা, মেঘনা, কীর্তনখোলার অপরূপ সৌন্দর্য উপভোগের নতুন সুযোগ নিয়ে এসেছে শতবর্ষের ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাসুদ। নৌ পর্যটন ও নদীকেন্দ্রিক জীবনযাত্রা প্রত্যক্ষ করতে ডে সার্ভিস হিসাবে আবারও চালু হচ্ছে এই স্টিমার সেবা। আমাদের প্রকৃতি এবং নদীর সাথে যে আমাদের যোগাযোগ, এটি কিন্তু এই প্যাডেল স্টিমারের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠা করা সম্ভব। আমাদের ঐতিহ্যকে আমরা ধীরে ধীরে আগামী প্রজন্মের কাছে সামনে নিয়ে আসব। যেটা আমরা 100 বছর আগে পেয়েছি সেটা এখন পাচ্ছি, এবং আমি আশা রাখি আগামী 100 বছর পরেও আমাদের যে প্রজন্ম থাকবে তারা এটাকে ধারণ করবে। আপাতত ঢাকা বরিশাল রুটে সপ্তাহে 2 দিন চলবে এই স্টিমার। নৌ পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি, আশা কর্তৃপক্ষের। এই ঐতিহ্যবাহী জাহাজটি সারা পৃথিবীর মধ্যে মাত্র 4টি জাহাজের এই একটি জাহাজ। আমরা সেই ঐতিহ্যকে, আমাদের দেশের এই গর্বটাকে সবসময় সচল রেখে আমরা আমাদের জনগণেরকে সেবা দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। 1929 সালে স্কটল্যান্ডের উইলিয়াম ডেনি অ্যান্ড ব্রাদার্স নির্মাণ করে 235 ফিট দীর্ঘ প্যাডেল স্টিমার পিএস মাসুদ। রানী ভিক্টোরিয়া, যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট টিটো, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ সহ অনেক গুণীজন ভ্রমণ করেছেন এ নৌযানে। নৌ উপদেষ্টা জানান, অতীত ঐতিহ্য ধরে রাখা হয়েছে এ নৌযানটিতে। সরকারের বিভিন্ন সংস্থার সভাও আয়োজন করা যেতে পারে এই স্টিমারে। প্যাসেঞ্জার চালানো যাবে না, এই জন্য আইএমও কনভেনশনে 100 বছর পুরনো কোনো জাহাজ প্যাসেঞ্জার চালাতে পারে না। এটা হয় ঐতিহ্যের কারণে আপনি এটাকে চালাতে পারেন, ঐতিহ্য বা ইতিহাস বা যেটাকে বলি হেরিটেজ। তো আমি এটাকে হেরিটেজ জার্নি হিসেবে নাম দিয়েছি। পদ্মা সেতু চালুর পর 2022 সালের সেপ্টেম্বরে এটি চলাচল বন্ধ করা হয়। এরপর ঐতিহ্যবাহী 4টি স্টিমার পিএস মাসুদ, লেপসা ও ট্রানকে রাষ্ট্রীয় ঐতিহ্য হিসাবে ঘোষণা করে সরকার। বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ নৌকার ডিজাইন পুরো পৃথিবীতে বিখ্যাত, অথচ এগুলো সম্পর্কে বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না। আমাদের এই ঐতিহ্যকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। তাই প্যাডেল স্টিমার সহ পুরানো যত নৌযান আছে সবগুলোকে সংরক্ষণের দাবি জানিয়েছেন পর্যটকরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মুন্সিগঞ্জ। মেট্রো রেলের কোনো প্রকল্প বাতিল হয়নি, তবে সরকার খরচ কমানোর চেষ্টা করছে বলে দাবি ডিএমটিসিএল কর্তৃপক্ষের।
সংস্থাটির এমডি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান যে প্রস্তাব করেছে তা প্রকৃত ব্যয়ের চেয়ে 250% পর্যন্ত বেশি। ব্যয় কমাতে ঠিকাদারদের সাথে দর কষাকষি চলছে। বড় প্রকল্পের খরচ নিয়ে ভবিষ্যতে আরও পর্যালোচনার তাগিদ বিশেষজ্ঞদের। চালুর পর রাজধানীবাসীর কাছে খুব জনপ্রিয় হয় মেট্রো রেল। বর্তমানে চালু রয়েছে প্রকল্পটির এমআরটি লাইন 6 রুট। 2027 সালের শুরুতে কমলাপুর অংশ চালু হবে। অন্য রুটের কাজও চলছে, তবে যাচাই করা হচ্ছে সামগ্রিক প্রকল্পের খরচ। সরকার মেট্রো রেল প্রকল্প বাতিল করতে যাচ্ছে বলে সম্প্রতি গুজব রটে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এমআরটি লাইন 1 ও লাইন 5 এর উত্তর অংশে অতিরিক্ত খরচ ধরা হয়েছে, তাই ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়ন চলছে। দরপত্র প্রক্রিয়ায় আসছে প্রতিযোগিতা, যা এতদিন ছিল না। মেট্রো রেলে কোনো প্রজেক্ট বাতিল হয় নাই, শুধু 2টা প্যাকেজ আমরা ওভার প্রাইস হওয়ার জন্য আমরা কনকারেন্স চাইছি যে আমরা রিটেন্ডার করতে পারি, যাতে অতিরিক্ত হওয়াতে ব্যয় কমানোর জন্য ওনারা জাইকার কাছে পারমিশন চাইছে যাতে আমরা রিটেন্ডার করতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, যৌক্তিক কারণ না থাকলেও বিশ্বে ব্যয়বহুল মেট্রো নির্মাণে বাংলাদেশ অন্যতম। এতদিন ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহি ছিল না। ভবিষ্যতে প্রকল্পের খরচ ও মান নিয়ে আরও সতর্কতার পরামর্শ তাদের। এটার দায় কিন্তু এই সরকারের না, আগের সরকারের এলোমেলো উন্নয়নের দর্শনটায় যেখানেই ধরবেন সেখানেই কিন্তু স্বার্থ গোষ্ঠীর যথেষ্ট পরিমাণে এখানে হানি থাকে। এই হানিটা নিজেরাই কিন্তু দিয়েছে এবং অ্যাপ্রুভাল অথরিটিও কিন্তু তারা হয়েছে। এই সরকার এটা একটু দেখে শুনে দিচ্ছে। মেট্রো রেলের উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চলাচল করে গড়ে 4.5 লাখের বেশি যাত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবার অংশগ্রহণে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের ফলাফল আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শনিবার দুপুরে রাজশাহীতে এক সভায় এসব কথা বলেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সব ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন তিনি। সভায় চলমান সংস্কার, বিচার ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থ ও প্রত্যাশা তুলে ধরা হয়। আলোচনা সভায় সিপিডি ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, গণতন্ত্র উত্তরণের পথেই আছে দেশ। জুলাই আন্দোলনে যে শক্তি সঞ্চার করেছে দেশ, এতে হতাশ হবার কিছু নেই। দেশ কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষায় পৌঁছাবে বলে আশা করেন তিনি। পরিবর্তন আমরা করতে পারি, এই সক্ষমতা। দ্বিতীয় হলো যে গণতান্ত্রিক উত্তরণের একটা পর্যায়ে আমরা আছি, অনেকগুলি আকাঙ্ক্ষা আছে, সেটার বাস্তবায়নের পথে আমরা আছি। নির্বাচন এখন একটি অবধারিত ঘটনায় ক্রমান্বয়ে পরিণত হচ্ছে। প্রত্যেকেই আশা করছেন যে নির্বাচনটি হবে যথাসময়ে, সুষ্ঠুভাবে হবে, অংশগ্রহণমূলকভাবে হবে এবং যে ফলাফল আসবে তা আগামী দিনের বাংলাদেশের পরিবর্তনের যে চেষ্টা সেটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। এই ছিল সংবাদ সন্ধ্যায়। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।